একটা এএনএম র্যাঙ্ক থাকবে, একটা জিএনএম র্যাঙ্ক থাকবে। এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং এএনএম কোর্স আর জিএনএম কোর্স দুটোরই পাশে কি লেখা আছে? ইএস লেখা আছে। তুমি এখানে তোমার র্যাঙ্ক বস করবে, সাপোজ তোমার র্যাঙ্ক হয়েছে 1000, তুমি ফার্স্ট রাউন্ডে কি কলেজ হবে ক্যাটাগরি সিলেক্ট করলে, সাপোজ তোমার ওপেন ক্যাটাগরি, তুমি এখান থেকে স্ট্রিমটা সিলেক্ট করবে যে তুমি এএনএম না জিএনএম, ফিমেল নাকি মেল করতে চাইছো, তুমি জিএনএম সিলেক্ট করতে চাইছো। নিচের দিকে সার্চ বলে অপশন থাকবে, এখানে সার্চ করবে, তোমাকে দেখিয়ে দেবে। যেমন তোমার দেবেন মাধব মেডিকেল কলেজে হচ্ছে, বসিরহাটে হচ্ছে, কৃষ্ণনগর। রেজিস্ট্রেশন ফর্মটা তোমার কমপ্লিট হয়েছে, এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আর ফাইনাল সাবমিট এগুলো সব ইনকমপ্লিট হয়ে আছে। চয়েস ফিলিং বলে একটা অপশন পাবো, আমার কাছে এই এতগুলো চয়েস অ্যাভেলেবেল আছে। এটা জিএনএম এর যত কলেজ আছে সব কলেজগুলো এখানে চলে এসেছে। জিএনএম নার্সিং ডিগ্রি স্কুল, এমআর বাঙ্গুর। কি করতে হবে? জাস্ট এদিকে অ্যাডটাতে ক্লিক করতে হবে, তাহলে এইদিকে অ্যাড হয়ে যাবে। যেমন দেখো দেবেন মাহাতো গভর্নমেন্ট কলেজ অ্যাড হয়ে গেছে। এসে প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, ইউনিক অ্যালটমেন্ট আইডি, এইটাকে সাথে করে নিয়ে যেতে হবে। আন্ডারটেকিং ফর্ম একটা ফর্ম হয়ে থাকে, সেই আন্ডারটেকিং ফর্ম অ্যানেক্সার 1। এএনএম জিএনএম 2024 দেওয়ার পর তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন যে কবে রেজাল্ট বেরোবে আর কবে থেকে কাউন্সিলিং শুরু হবে। তো সেই নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছু আলোচনা করা আছে। এই মুহূর্তে তোমাদের প্রচুর ডকুমেন্টস বানানোর আছে, কি কি ডকুমেন্টস রেডি করবে, কিভাবে রেডি করবে, তার সাথে তোমাদের কবে রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং কবে থেকে হতে পারে, সেই নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করবো। তো বেশি দেরি না করে ভিডিওটাকে চলো শুরু করা যায়। সবচেয়ে প্রথমে আমরা দেখবো যে বিগত বছর, আগের বছর কি ঘটনা ঘটেছিল, সেই মতন এবছরে কিন্তু ওরকম টাইপেরই ঘটতে পারে। আমরা সেই রেসপেক্টে যাবো, কারণ ডাব্লিউবিজে যত পরীক্ষা হয় সব পরীক্ষার কিন্তু সেম জিনিসই হয়ে আসে, ডাব্লিউবিজে এইভাবেই চলে। ঠিক আছে, তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে এখন তোমাদের পরীক্ষা হলো প্রায় 2 সপ্তাহের মধ্যে তোমরা মডেল অ্যান্সার কি পাবে, অর্থাৎ অফিসিয়াল একটা অ্যান্সার কি দেবে, মডেল অ্যান্সার কি, যেটা ফাইনাল নয়। এই মডেল অ্যান্সার কি দেখিয়ে পরে আমরা চেক করবো যে মডেল অ্যান্সার কিটা আদৌ কি সত্যিকারের সব উত্তরগুলো সঠিক দিয়েছে। যদি সঠিক উত্তর না দেয় তখন আমরা চ্যালেঞ্জ করবো। যেমন কিছুদিন আগে আমরা জেনপাস সিজুরে 5খানার মতন কোশ্চেন চ্যালেঞ্জ করেছিলাম, এক একটা কোশ্চেন চ্যালেঞ্জ করতে 500 টাকা করে লাগে। তো সেটা তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে না, আমরা তোমাদের হয়ে পরে চ্যালেঞ্জ করে দেবো। তোমরা শুধুমাত্র জাস্ট আমাদের সঙ্গে যুক্ত থাকো, তাহলেই জানতে পেরে যাবে যে সবাইকে চ্যালেঞ্জ করতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো একজন চ্যালেঞ্জ করলেই হবে। তার জন্য আমরা সকল স্টুডেন্টদের পক্ষ থেকে, পুরো পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ করে দিই প্রতি বছরই। জেনপাসেও করেছি, জিএনএমেও তোমাদের জন্য করে দেবো যদি কোনো প্রকার কোনো কিছু ডাব্লিউবিজে বোর্ড ভুল দিয়ে থাকে। তো এরপর হচ্ছে যখনই আমাদের মডেল অ্যান্সার কি বেরোলো তার কিছুদিন পরে তোমাদের ওএমআর রেসপন্স বেরোবে। সেই ওএমআর রেসপন্সটা কি তুমি যে ওএমআরে ফিল আপ করে এসছো হুবহু সেই ওএমআরটাকে তুমি দেখতে পাবে, তোমার ওএমআরটা দিয়ে দেবে। তুমি কি রেসপন্স দিয়ে এসছো সব কিছু তোমার পোর্টালে আপলোড হয়ে যাবে, তুমি দেখতে পাবে। ওএমআর রেসপন্স বেরোনোর আরও প্রায় 1.5 সপ্তাহ পর বেরোয় ফাইনাল অ্যান্সার কি। ফাইনাল অ্যান্সার কির পরের দিনই বেরিয়ে যায় তোমাদের রেজাল্ট। তো সেই বিষয়ে আমরা একটু দেখে নিই আগের বছর কি ঘটনা ঘটেছিল বা কতদিন পরে আমাদের রেজাল্ট বেরোবে, সেটা একটা আন্দাজ আমরা পাবো, কারণ এরকমই হয়ে থাকে। আগের বছর যে পরীক্ষা, সে পরীক্ষা হয়েছিল যে 23/7/2023 পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এবছর যে পরীক্ষা হয়েছিল তার থেকে প্রায় 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পরীক্ষা হয়ে গিয়েছিল। এবছর 4ই আগস্ট হয়েছিল, আগের বছর 23শে জুলাই পরীক্ষা হয়ে গিয়েছিল। তো 23শে জুলাই যেহেতু পরীক্ষা হয়েছিল, তারপর যে ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছিল, সেই ফাইনাল অ্যান্সার কি যবে বেরোয় তার পরদিনই রেজাল্ট বেরোয়। ফাইনাল অ্যান্সার কি যেদিনে বেরোয় সেই দিনের রেজাল্টের একটা নোটিফিকেশন দেওয়া হয়। তো সেই ফাইনাল অ্যান্সার কি বেরিয়েছিল 5/9/2023। খুব ভালো করে লক্ষ্য করো, আমরা পরীক্ষা দিয়েছিলাম 23/7, রেজাল্ট বেরোচ্ছে কবে, রেজাল্টের নোটিফিকেশন দিয়েছে 5/9, যে রেজাল্টটা পাবলিশ হবে 6/9 রেজাল্ট পাবলিশ হবে। কোন ওয়েবসাইটে? এই দুটো ওয়েবসাইটে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। 6 তারিখে ডিক্লেয়ার করেছিল সেপ্টেম্বর মাসে, আর আমরা পরীক্ষা দিয়েছিলাম কবে, জুলাই মাসে পরীক্ষা দিয়েছিলাম। জুলাইয়ের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 6 তারিখ, প্রায় 1.5 মাস পর, একদম পাক্কা 1.5 মাস পর তোমাদের রেজাল্ট বেরোছিল। তো এবছরও কিন্তু সেই জিনিসই হবে, 1.5 মাসের মাথাতে তোমরা রেজাল্ট পাবে। তো 1.5 মাস পর তোমাদের আইয়ের থেকে হিসাব করে পরে তোমাদের 2 সপ্তাহের মধ্যে বেরোবে মডেল অ্যান্সার কি, আরও 1 সপ্তাহের মধ্যে তোমাদের বেরোবে তোমার ওএমআর রেসপন্স, তারও প্রায় 2 সপ্তাহের মধ্যে বেরোবে ফাইনাল অ্যান্সার কি, আর ফাইনাল অ্যান্সার কি যবে বেরোবে তার পরদিনই বেরোবে রেজাল্ট। তো আশা করি বুঝতে পেরে গেলে। তো সেই হিসাবে যদি আমরা যাই, তো আমাদের যেই দিনের রেজাল্ট বেরোচ্ছে সেই ডেটটা হচ্ছে সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট বেরোচ্ছে। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে এবছর 2024-এর রেজাল্ট বেরোবে। এরপর তোমরা যবে রেজাল্ট পাবে তবে কি ধরনের জিনিসটা পাবে সেটাকে একটু বলে দিই। এটা 2023 সালের রেজাল্ট, এরকম তোমাদের রেজাল্টটা দেখতে হবে, যেখানে তোমার একটা এএনএম র্যাঙ্ক থাকবে, একটা জিএনএম র্যাঙ্ক থাকবে। যারা শুধুমাত্র এএনএম এর জন্য করেছিলে বা শুধুমাত্র জিএনএম এর জন্য করেছিলে তাদের একদিকটা ব্ল্যাঙ্ক থাকবে, আর যারা বোথ অ্যাপ্লাই করেছিলে তাদের দুটোরই একটা করে র্যাঙ্ক আসবে। তোমার এখানে ছবি থাকবে। আগের বছর যেমন আমাদের কাছ থেকে পেয়েছিল একটা ক্যান্ডিডেট 88 পেয়েছিল, 88 মার্কস পেয়েছিল, সুতপা নাম ছিল। তো সে হচ্ছে 236 র্যাঙ্ক করেছিল, জিএমআর র্যাঙ্ক ছিল 236 এএনএম এ, আর জিএনএম র্যাঙ্ক ছিল 318 র্যাঙ্ক ছিল। তার এসসি ছিল, যে কলেজ বলবে সেই কলেজে সে পেতো, কোনো বাধ্যবাধকতা ছিল না, যেটা বলবে সে সেটাই পেতো। ঠিক আছে, তো এরপর এইখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যদি যাই, একটা দুটো অপশন লেখা আছে যে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং এএনএম কোর্স আর জিএনএম কোর্স, দুটোরই পাশে কি লেখা আছে, ইএস লেখা আছে। তো এটা তুমি দুটোর জন্যই এলিজিবল। যদি তুমি একটার জন্য এলিজিবল না হও সেখানে নো লেখা দেবে, সেটা তোমাকে দেখতে হবে। অবভিয়াসলি তোমার তখন র্যাঙ্ক থাকবে না। অনেকের মধ্যে প্রশ্ন আছে যে আমাদের এই মুহূর্তে
ওবিসি যারা আছো বিশেষ করে তাদের কি ঘটনাটা ঘটেছে যে তোমাদের ওবিসি সার্টিফিকেটটা এখন তোমরা পাচ্ছ না, মানে ওবিসি এনসিএলটা কেউ তোমাদেরকে দিচ্ছে না, ওবিসি এদেরকে বিশেষ করে। তো সেটা নিয়ে কিচ্ছু করার নেই, বোর্ডও জানিয়ে দিয়েছে, বোর্ডও কিছু করতে পারবে না। গভর্নমেন্ট 16 তারিখে সুপ্রিম কোর্ট রায় দেবে, 16 তারিখের পর জানা যাবে যে কি হতে পারে। একদম তোমাদের মানে পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে, 77টা যে উপজাতি আছে তাদের পুরোটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, নয়তো কিছু জনের থাকবে, কিছু জনের ক্যান্সেল হয়ে যেতে পারে। সেটা 16 তারিখ লাস্ট রায় দেবে সুপ্রিম কোর্ট, তারপরে তোমরা জানতে পারবে। এই নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে আসবো, তো সেই দিনে বলে দেবো। তো এই মুহূর্তে তোমাদের কত র্যাঙ্ক হচ্ছে সেটা তোমরা কেমনভাবে জানবে তা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা তোমরা একটু ফলো করো, তাহলে জানতে পেরে যাবে যে তোমার কাট অফ মার্কস কত হচ্ছে, আর সেই মার্কসের ভিত্তিতে তোমার র্যাঙ্ক কত হবে সেটা তোমরা কিন্তু জানতে পেরে। যে এই র্যাঙ্কটা নিয়ে পর তোমাদের কি হবে, যখনই তুমি তোমার র্যাঙ্কটা জেনে যাবে, আমাদের যে অ্যাপ আছে ক্যারিয়ার দিশিরি একাডেমি নামেই অ্যাপ আছে, সেই অ্যাপটাতে গেলে তুমি কি দেখতে পাবে, খুব দারুণ একটা জিনিস আছে যেটা তুমি এখানে তোমার র্যাঙ্ক বস করবে। সাপোজ তোমার র্যাঙ্ক হয়েছে 1000, তুমি কোন রাউন্ডে দেখতে চাইছো, তোমার ফার্স্ট রাউন্ডে কলেজ হবে নাকি সেকেন্ড রাউন্ডে, তুমি ভাবছো তোমার ফার্স্ট রাউন্ডে কি কলেজ হবে, ক্যাটাগরি সিলেক্ট করলে সাপোজ তোমার ওপেন ক্যাটাগরি, তুমি এখান থেকে গভর্নমেন্ট কলেজ দেখতে চাইছো না প্রাইভেট কলেজ সিলেক্ট করে নিলে, স্ট্রিমটা সিলেক্ট করবে যে তুমি এএনএম না জিএনএম, ফিমেল নাকি মেল করতে চাইছো, তুমি জিএনএম সিলেক্ট করতে চাইছো। নিচের দিকে সার্চ বলে অপশন থাকবে, এখানে সার্চ করবে, তোমাকে দেখিয়ে দেবে যেমন তোমার দেবেন মাহাতো মেডিকেল কলেজে হচ্ছে, বসিরহাটে হচ্ছে, কৃষ্ণনগরে হচ্ছে, বর্ধমানে হচ্ছে, রামপুরহাটে হচ্ছে, কোথায় কোথায় তোমার হবে সেই সব লিস্ট তোমাকে দিয়ে দেবে যে কোন কোন কলেজে তোমার হতে পারে। ঠিক আছে, সাপোজ যদি তোমার ধরো র্যাঙ্ক হয়েছিল 5000 র্যাঙ্ক হয়েছিল, আর তোমার ক্যাটাগরি আছে এসসি আছে, ঠিক আছে, তো তুমি সেখানে চয়েস করে দেখলে যে তোমার কোন কোন কলেজে হচ্ছে, এই সব কলেজগুলো তোমার হবে। ঠিক আছে, তোমার যদি ক্যাটাগরি হয়ে থাকে, ধরো সাপোজ আমি ধরলাম ওবিসি বি 5000 র্যাঙ্ক হয়েছে, তখন তোমাকে দেখাবে যে তোমার কোনো কলেজই নেই, তুমি কোনো কলেজই পাওনি, যতই সার্চ করো তুমি কলেজ পাবে না। ওবিসি এ যদি দেখো তবুও নেই, কিন্তু যদি তুমি এটাকে 4000 করে দাও, ওবিসি এ যদি দেখো, তখন দেখবে যে তোমার কাছে এই কতগুলো কলেজ আছে, যে কলেজগুলো তুমি পেতে পারো, চান্স পাবে। ঠিক আছে, তো এরকমভাবে তুমি দেখে নিতে পারবে, তোমার র্যাঙ্কটা পুট করে পরে, তোমার র্যাঙ্ক এডিট করে পরে তুমি দেখে নিতে পারবে যে কোন কলেজ তোমার হবে। তোমাদের জন্য তৈরি করা হয়েছে, আমরা প্রতি বছর করে থাকি, এবছর প্রথমবারের জন্য এএনএম জিএনএম এর করেছি, আগে কোনোদিনও এএনএম জিএনএম এর হয়নি, আর আমরাই পশ্চিমবঙ্গে প্রথম, আমরাই পশ্চিমবঙ্গের শেষ, জেনপাস ডব্লিউবিজিই এত বছর ধরে করে আসছি। তোমাদের জন্য র্যাঙ্ক মানে কলেজ প্রেডিক্টর আমরা বানিয়ে দিয়েছি এএনএম জিএনএম এ, তুমি তোমার র্যাঙ্কটা পুট করবে, তুমি কোন কলেজ পাবে সেই কলেজটা সে প্রেডিক্ট করে দেখিয়ে দেবে। কোথায় যেতে হবে, অ্যাপটাতে রেজিস্টার করার পর এই ম্যাজিক লিঙ্ক অপশনে যাবে, ম্যাজিক লিঙ্কে যাওয়ার পর এখানে এএনএম জিএনএম কলেজ প্রেডিক্টর বলে একটা অপশন পাবে, একবার এই ভিউটাতে ক্লিক করার পর অনেক সময় ওপেন নাও হতে পারে, একবার ব্যাকে আসবে, আরেকবার ক্লিক করবে ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে ওপেন হয়ে যাবে একটা পেজ, তুমি নিজের কলেজগুলো দেখতে পেয়ে গেলে যে তুমি এই কলেজগুলোতে তোমার চান্স হতে পারে। এরপর তোমাকে যেতে হবে চয়েস ফিলিং এর জন্য, যেটার জন্য আমাদেরকে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। তো কাউন্সিলিং এ আমরা কেমনভাবে পার্টিসিপেট করব, কাউন্সিলিং জিনিসটা কি ভীষণ লম্বা প্রসেস, একটা অনেক দিনের প্রসেস। একটা আগের বছর কাউন্সিলিং প্রসেস যে আমি বলছি, কাউন্সিলিং প্রসেস কবে থেকে শুরু হয়েছিল সেই বিষয়ে আমি একটু বলে দিই। তোমাদের রেজাল্ট কবে বেরিয়েছিল, আগের বছর আমরা দেখলাম যে রেজাল্ট বেরিয়েছে 6/9 রেজাল্ট বেরিয়েছে, সেপ্টেম্বরের 6 তারিখে আমাদের রেজাল্ট বেরিয়েছে। আগের বছর কাউন্সিলিং শুরু হয়েছিল 15/9, অর্থাৎ রেজাল্ট বেরোনোর 10 দিনের মাথাতে কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছিল। 15/9 থেকে কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছিল, সেই কাউন্সিলিং প্রায় 1 মাস যাবত চলে। ঠিক আছে, প্রায় 20 থেকে 25 দিন ধরে কাউন্সিলিং চলে, একদিনের ব্যাপার নয়। তো এত বড় একটা প্রসেস কেমনভাবে হয় সেটা নিয়ে পরে তোমাদেরকে একটু আইডিয়া দিই। আমাদের মেনলি 3টে রাউন্ডে কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করা হয়। তো সেই 3টে রাউন্ডের মধ্যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর একটা মপ আপ রাউন্ড কাউন্সিলিং। ফার্স্ট রাউন্ড থেকে তোমাকে পার্টিসিপেট করতে হবে, মানে যদি তোমাকে রেজিস্ট্রেশন করতে হয় 500 টাকা দিয়ে পরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তবে পরে তোমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এবারে এই ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যখন আমরা যাবো, আমাদেরকে কি কি স্টেপ ফলো করতে হবে। সবচেয়ে প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। যে রেজিস্ট্রেশন প্রসেস অনেক বড় একটা প্রসেস, অনেক লম্বা প্রসেস, তোমাদেরকে আমি হালকা একটু দেখিয়ে দিই কেমনভাবে রেজিস্ট্রেশন প্রসেস হয়। এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস আসার পর তোমাদের কাছে নেক্সট হচ্ছে এরকমভাবে পেজ আসবে, যেখান থেকে অ্যাগ্রি করতে হয়, নিজের সব ডিটেলস দিতে হবে, এখানে সব ইমেল আইডি আর দিতে হবে, সব তোমার সিকিউরিটি পিন দিতে হবে, তোমার মোবাইল নাম্বার দিতে হবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর্মটা তোমার কমপ্লিট হয়েছে। এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আর ফাইনাল স্যাম্পল এগুলো সব ইনকমপ্লিট হয়ে আছে। নিচের দিকে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করতে হয়, একটা একটা করে সবকিছুকে তোমাকে ফিল আপ করতে হবে। নেক্সট হচ্ছে আমরা যখনই সবটা ফিল আপ করা হয়ে যাবে, আমরা এখান থেকে দেখতে পাবো যে চয়েস ফিলিং বলে একটা অপশন পাবো। আমার কাছে এই এতগুলো চয়েস অ্যাভেলেবেল আছে, এটা বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ড করছে কতগুলো কলেজ আর কি তোমার এবছর পার্টিসিপেট করছে কাউন্সিলিংয়ে। তো সেই হিসাবে এটা আসবে। 131টা চয়েস আসছে, তুমি 131টাই চাইলে চয়েস দিতে পারো, তুমি চাইলে একটাও দিতে পারো, তুমি চাইলে 10টাও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো। তো তার জন্য আমরা কেমন জায়গা পাবো, এইখানে তোমরা দেখতে পাবে যেমন জিএনএম এর যত কলেজ আছে সব কলেজগুলো এখানে চলে এসেছে। জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল, এমআর বাঙ্গুর, ঝাড়গ্রাম, এসডি হসপিটাল, বর্ধমান মেডিকেল কলেজ। তোমাকে কি করতে হবে, জাস্ট এদিকে অ্যাডটাতে ক্লিক করতে হবে, তাহলে এইদিকে অ্যাড হয়ে যাবে। যেমন দেখো দেবেন মাহাতো গভর্নমেন্ট কলেজ অ্যাড হয়ে গেছে, এসএসকেএম অ্যাড হয়েছে, লালগড় অ্যাড হয়েছে, জঙ্গিপুর এসডি অ্যাড হয়েছে। তো ধীরে ধীরে এরকম করে তোমাকে অ্যাড করতে হবে। এইটা অনেক দিনের প্রসেস, অনেক দিন পরের প্রসেস, কিন্তু এইভাবে তোমাকে চয়েস ফিলিং করতে হয়। কিন্তু সেই চয়েস ফিলিংয়ে আসার আগে তোমাদেরকে যে রেজিস্ট্রেশনের গল্প বললাম, সেই রেজিস্ট্রেশনের কাছে আমরা একটু চলে যাই। যখনই তোমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমাকে চয়েস ফিলিং করতে হবে। যে চয়েস ফিলিং আমি বললাম যে অ্যাড করে তুমি চয়েস করতে পারবে, যেগুলো আমরা পরবর্তী সময়
মতো আরও আলোচনা করবো, চ্যানেলটার সাথে যুক্ত থাকো। অনেক বড় প্রসেস, তোমরা পরীক্ষাতে যতটা পর্যন্ত খেটেছো এইটা হচ্ছে তার থেকেও ভয়ানক প্রসেস। পরীক্ষাতে মানে পরীক্ষা দেওয়ার থেকেও খতরনাক প্রসেস হচ্ছে এটা। যদি কোনোবার একটা কিছু যদি ভুল হয়ে যায়, তোমার একটা গোটা বছর পড়লে যতই ভালো তুমি র্যাঙ্ক করে নাও, তুমি কলেজ পাবে না। তার জন্য অবশ্যই যুক্ত থাকো। আমরা প্রতি বছর পশ্চিমবঙ্গে লাখ লাখ ছেলেমেয়েকে হেল্প করি এই জিনিসগুলো করতে, কোনো টাকা নিই না, বিনা পয়সাতে পুরো জিনিসটা প্রোভাইড করে তোমাদেরকে পিডিএফ এর লিস্ট দিয়ে দেবো, কেমনভাবে সাজাবে। আমরা এমনকি এগুলোও দেবো যে কোন কলেজে হোস্টেল আছে, কোন কলেজের ফিস কীরকম, কত টাকা কি খরচা হয়, সব কিছু তোমরা জানতে পারবে। জাস্ট যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, সব কিছু ইনফরমেশন ধীরে ধীরে পাবে। যখনই আমাদের চয়েস ফিলিং হয়ে গেল, চয়েস ফিলিংয়ের কিছুদিন পরে তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে। এই রেজাল্টটা বেরোনোর পর সবচেয়ে আসল জায়গাটা শুরু হচ্ছে। একটা চয়েস ফিলিংয়ের খতরনাক জায়গা, রেজাল্ট বেরোনোর পরে আরেকটা খতরনাক জায়গা শুরু হচ্ছে। সেটা কি? তোমার দুটো প্রবাবিলিটি হতে পারে। তুমি যেগুলো সাজিয়েছো কলেজ, তোমার মনোমতো কলেজ দিয়েছো, এরপর তোমার কাছে দুটো জিনিস হতে পারে। হয় তোমার কোনো একটা কলেজে অ্যালটমেন্ট হতে পারে, আবার কোনো একটা কলেজে অ্যালটমেন্ট হলো না, কোনো কিছুই পেলে না কলেজ। যদি তোমার কোনো কলেজে অ্যালটমেন্ট না হয়, তাহলে তোমাকে তখন ওয়েট করতে হবে, তোমার আর কিছু করার নেই, তুমি সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য ওয়েট করবে। যদি তুমি কোনো একটা কলেজে চান্স পেয়ে যাও, তখন তোমাকে একটা সিট বুকিং ফিস দিতে হবে, 5,000 টাকার মতন একটা বুকিং ফিস দিতে হবে, বা তোমাদের ডিপেন্ড করছে 1,000 টাকাও নিতে পারে, সেটা বলে দেবে আর কি কত টাকা নিতে হবে। যবে কাউন্সিলিং নোটিফিকেশন বেরোবে তবে তোমরা জানতে পারবে। তো সিট বুকিং ফিসটা দেওয়ার সাথে সাথে যারা অ্যালটমেন্ট পাবে তাদের সঙ্গে সঙ্গে একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হবে। যে অ্যালটমেন্ট লেটারটা তোমাদেরকে নিয়ে যেতে হবে, সেই অ্যালটমেন্ট লেটারের সাথে আরও প্রচুর ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টসগুলোকে তোমাদেরকে নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টসগুলো নিয়ে পরে আমরা আসি। সেই ডকুমেন্টসগুলো নিয়ে পরে কোথায় যেতে হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যেতে হবে। কোথায়? যেই কলেজটাতে তোমার অ্যালট হবে, যে কোনো একটা কলেজে একটা চয়েসে অ্যালট হবে, সেই কলেজে গিয়ে পরে তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশনটা কমপ্লিট করিয়ে আসতে হবে। যদি কমপ্লিট না করাও, তাহলে তুমি আর ফার্দার কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, পুরো ওই বছরটা নষ্ট হয়ে গেল তোমার। এবারে ওখানে গিয়ে পরেও তোমার সাথে অনেক ঘটনা ঘটতে পারে। তোমার ভেরিফিকেশন কমপ্লিট হতেও পারে, ভেরিফিকেশন কমপ্লিট নাও হতে পারে। তুমি ডকুমেন্টস যদি ঠিকঠাক শো না করাতে পারো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন তোমাকে যেই প্রথম রাউন্ডে যে সিটটা পেয়েছিলে, সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তোমাকে সেকেন্ড রাউন্ডে আরেকবার সুযোগ দেওয়া হবে ভেরিফিকেশন কমপ্লিট করানোর জন্য, কিন্তু তখন তুমি হয়তো অন্য কলেজ পেলে, আবার কলেজ নাও পেতে পারো, ডিপেন্ড করছে। এই রিস্কটা কিন্তু থেকে থাকে। তো কী কী ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে, সেগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করিনি, একটা একটা করে। সবচেয়ে প্রথম, ভীষণ ভাইটাল, ভীষণ গুরুত্বপূর্ণ, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে খুব ভালো করে দেখবে। যেটা বললাম প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যেটা এই মাত্র বললাম যে 1,000 টাকা ফিস পেমেন্ট করার পর বা 5,000 টাকা তোমাদের যেটা বলবে, সেটা করার পরে আমরা কিন্তু একটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার পাবো, যেটাকে আমাদেরকে প্রিন্ট আউট বের করে নিয়ে যেতে হবে। তার সাথে তোমার যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ডকে নিয়ে যেতে হবে, যে র্যাঙ্ক কার্ডে তোমাদের পাবলিশ হবে। তোমাকে নিয়ে যেতে হবে অল ক্যান্ডিডেটদের জন্য ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। যে কোনো একটা তুমি নিয়ে যেতে পারো তোমার পছন্দ মতো। নেক্সট তোমাকে যেটা নিয়ে যেতে হবে, তোমার ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আর কি, সেই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাকে নিয়ে যেতে হবে। প্রফর্মা A1 A2 এই দুটো প্রফর্মা হয়ে থাকে। আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেগুলো বানাতে হবে। তোমার কোথা থেকে বানাতে হবে? হয় তুমি বিডিও, SDO, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা হচ্ছে তুমি কোনো জাজকে দিয়ে বানাতে পারো, বা তোমার কাছে প্রফর্মা A2 থাকবে, যেটা তুমি স্কুলের হেডমাস্টারকে দিয়েও বানাতে পারো। এটা তোমাকে বোঝায় যে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হ্যাঁ কি না, সেটা তোমাকে বোঝায়। তো এটা তোমাকে কিন্তু অবশ্যই বানাতে হবে। যদি তুমি না বানাতে পারো, তোমার সিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা মাস্ট লাগবে। যারা SC ST OBC বা EWS ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু সার্টিফিকেটটা লাগবে। যারা ওবিসি রয়েছে, ওবিসিদের জন্য OBC NCL লাগবে। এরপর আমি খুব ভালো করেই জানি যে তোমরা OBC NCL বের করতে পারবে না যারা OBC A ক্যান্ডিডেট রয়েছে। 16 তারিখের আমাদের রায় দেবে। 16 তারিখের রায়টা কি দেয় দেখো, তার মতন যারা যারা বের করতে পারবে তারা বের করে নেবে, যারা বের করতে পারবে না তাদের কি হবে? তুমি প্রথম রাউন্ডে একটা কলেজ পেলে, সেই কলেজটাতে গিয়ে পরে তুমি ভেরিফিকেশন করাতে যাবে, তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তুমি যখনই ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে একটা PDF এর মধ্যে প্রিন্ট আউট করে দিয়ে দেবে যে তোমার ভেরিফিকেশন ক্যান্সেল হয়েছে। তুমি রিমার্কসে লিখে দেবে যে তোমার ক্যাটাগরিটা OBC থেকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হলো। তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করবে কাউন্সিলিংয়ে। এরপর তোমার কোপাল, যদি তুমি ভালো র্যাঙ্ক করে থাকো, কলেজ পাবে অ্যাজ এ জেনারেল, নয়তো কলেজ পাবে না। ঠিক আছে, মপাপে যেতে হবে, দিয়ে ট্রাই করতে হবে তোমাকে। SC STদের SC ST সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আমি এই নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও কালকের মধ্যেই দেবো, সেই ভিডিওটাকে খুব ভালো করে দেখবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওটা পাবলিশ করার পর। ওটাতে আমি পুরো বলে দেবো যে OBC কেমনভাবে বের করতে হয়। SC STদের এখন অনেক নিয়ম পাল্টেছে, সেই নিয়মগুলোকে তোমাদেরকে মেনে চলতে হবে। যারা EWS ক্যান্ডিডেট রয়েছে, তাদেরকে কিন্তু EWS সার্টিফিকেটটা বানাতে হবে অ্যাজ পার সেকশন 9 ইনফরমেশন বুলেটিনে EWS সার্টিফিকেট বের করতে হবে। যদি EWS সার্টিফিকেট কোনোভাবে শো না করাতে পেরেছো ভেরিফিকেশনে, তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে, আবার তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করতে পারবে। দেখো
এই জায়গার নিচের দিকে যেটা রয়েছে সকল ক্যান্ডিডেটদেরকে যেটা বের করতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করতে হবে। অলরেডি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কেমনভাবে বানাতে হয় সেই নিয়ে একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখবে। অনেক বড় প্রসেস, এই মেডিকেল সার্টিফিকেট বানানো কিন্তু অনেক ঝামেলা। তোমার যদি র্যাঙ্ক বা স্কোর যদি ভালো আসছে মনে হচ্ছে, তাহলে তুমি এখন থেকে এর মেডিকেল সার্টিফিকেট বানাতে শুরু করে দাও, আর দেরি করো না, কারণ এইটা বানাতে প্রচুর সময় লাগে, অনেক টেস্ট করতে হয়, ভিডিওটা দেখবে পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের পিডাব্লিউডি যারা রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা ভেরিফিকেশন হবে, IPGMER এ ভেরিফিকেশন হয়, তারপরে তারা যে পিডাব্লিউডি বটে কি নয় সেটা আরেকবার যাচ হবে, ঠিক আছে? এটার জন্য নোটিফিকেশন দেয়, তখন জানতে পারবে। যারা ফিমেল ক্যান্ডিডেট অরফান রয়েছে তাদের অরফানদের সার্টিফিকেট লাগবে। আচ্ছা, সিভিল ডিফেন্সের সার্টিফিকেট লাগবে। সকল ক্যান্ডিডেটদেরকে ইউনিক অ্যালটমেন্ট আইডি এইটাকে সাথে করে নিয়ে যেতে হবে। ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কি, প্রথম রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর যখন আমি প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার পাবো একটা, যে আমি এই কলেজে অ্যালট হয়েছে, তার নিচেই একটা ইউনিক অ্যালোকেশন আইডি লেখা থাকে, সেই অ্যালোকেশন আইডিটাকে তোমাদেরকে নোট করে নিয়ে যেতে হবে। এইটা যদি তুমি না নিয়ে যাও, তুমি কোনো কলেজে ভেরিফিকেশন বা অ্যাডমিশন নিতে পারবে না। আচ্ছা, এরপর সকল ক্যান্ডিডেটদেরকে যেটা নিয়ে যেতে হবে নিজের একটা মোবাইল ফোন, নিজের যেটা নাম্বার রেজিস্টার থাকবে, আর তার সাথে ইমেল আইডিও যাতে রেজিস্টার থাকে সেই মোবাইল নাম্বারে, এটা কিন্তু তোমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। এরপর ফর্ম ফিল আপের সময় যেটা করেছিলে সেটাই কি এখানে নিয়ে যেতে হবে? না, তুমি চেঞ্জ করতে পারো। কাউন্সিলিং এর সময় তোমার কাছে অপশন থাকবে, তুমি যদি চাও তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি চেঞ্জ করতে, সেটা তুমি করতে পারো। তখন আমরা দেখিয়ে দেবো কেমনভাবে চেঞ্জ করতে হয়। আগে শুরু হোক। অল ক্যান্ডিডেটদেরকে যেটা নিয়ে যেতে হবে আন্ডারটেকিং ফর্ম, একটা ফর্ম হয়ে থাকে, সেই আন্ডারটেকিং ফর্ম অ্যানেক্সার 1, এটাও একটা জিনিস নিয়ে যেতে হয়, যেটা একটা ফর্মেট আছে, তোমাকে নিজের নাম আর যে আমি কোনো প্রকার কোনো ভুল তথ্য সাবমিট করছি না বা জালিয়াতি করছি না সেটা লিখে পরে একটা সাইন করে পরে আন্ডারটেকিং ফর্মটা সাবমিট করতে হয়, সেটা ভেরিফিকেশনের দিনে এটা করতে হয়। যখনই আমাদের এই ভেরিফিকেশন প্রসেসটা শেষ হয়ে গেল, এরপর আমরা এখানে চলে এলো, আমরা কি হয়ে গেল, আমাদের ভেরিফিকেশন ডান হয়ে গেল। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমার কাছে দুটো অপশন থাকবে, হয় আমি ইএস আপগ্রেডেশন করবো, নয়তো নো আপগ্রেডেশন করবো। ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন জিনিসটা কি একটু ভালো করে বুঝো। আমি যখন সাজিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 8টা এরকম করে সাজিয়েছিলাম। এরপর ঘটনাটা কি হয়েছে, আমি প্রথম রাউন্ডে এই 7 নাম্বার চয়েসটা পেয়েছি প্রথম রাউন্ডে, ঠিক আছে? তোমার র্যাঙ্ক হয়েছে 1000, তুমি 7 নাম্বার যেই চয়েসটা দিয়েছিলে সেই চয়েসটা তুমি পেয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে বিশ্বাস আছে যে তুমি 1 থেকে 6-এর মধ্যে যে কোনো একটা কলেজ পেয়ে যাবে, বা তোমার মনে হচ্ছে পেয়ে যাবো। তুমি কি করবে, তুমি ইএস আপগ্রেডেশন করবে। এই ইএস আপগ্রেডেশন করার অর্থটা কি, হয় যখন সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে, হয় তোমার এই 7 নাম্বার কলেজটা থাকবে, এটা তোমার নামে বরাদ্দ থাকবে, নয়তো যদি তুমি 7 নাম্বারের উপরে যদি কোনো একটা কলেজ পেয়ে যাও, সেই কলেজটাতে অ্যালট হয়ে যাবে, তখন আর এই সিটটা থাকবে না, যে কোনো একটা থাকবে আর কি। যদি তুমি উপরের মধ্যে কোনো সিট না পাও, এই সিটটা তোমার জন্য বরাদ্দ থাকবে। যদি এই সিটটার উপরের কোনো সিট পেয়ে যাও, তাহলে সেই সিটটা তোমার চলে যাবে, তখন তোমাকে আবার ওই কলেজে যেতে হবে। এরপর তোমার অ্যাডমিশন নাকি ভেরিফিকেশন সেই বিষয়ে আমরা আসছি। নো আপগ্রেডেশন কারা করবে? প্রথম কথা, যাদের 1 নাম্বার চয়েসে অ্যালটমেন্ট হয়ে যাবে তাদেরকে নো আপগ্রেডেশন করতে হবে, ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। দ্বিতীয় কারা নো আপগ্রেডেশন করবে, যদি তোমার মনে হচ্ছে এই 7 নাম্বার চয়েসটা তুমি পেয়েছিলে, তোমার মনে হচ্ছে তোমার ঘরের কাছে কলেজটা পড়ছে, ঘর থেকে যাতায়াতের সুবিধা হবে, তোমার ভালো লেগেছে কলেজটা, তুমি অ্যাডমিশন নিয়ে নেবে কলেজটাতে, আর তুমি উপরের দিকে কোনো কিছু দেখতে চাইছো না বা সেকেন্ড রাউন্ডে যেতে চাইছো না, তখন তুমি কি করবে, নো আপগ্রেডেশন করবে। ব্যাস, তোমার ঝামেলা চুকে গেল, তোমাকে আর কোনো ঝামেলা করতে হবে না, তুমি এবার ডিরেক্ট কলেজে পড়তে যাবে। ওকে, আচ্ছা, এরপর যারা যারা এখানে ইএস আপগ্রেডেশন করবে বা যাদের কোনো অ্যালটমেন্ট হয়নি, ওয়েট করছিল, তারা কোথায় যাবে, সেকেন্ড রাউন্ডে চলে যাবে। এই সেকেন্ড রাউন্ডে যাওয়ার সাথে সাথে আমরা কি কি পাবো একটু ভালো করে লক্ষ্য করি। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবে যখন অ্যালটমেন্টগুলো হবে, অ্যালটমেন্টের কি কি হতে পারে। প্রথম কথা, তোমার অ্যালটমেন্ট হতে পারে এই রাউন্ডে, আবার তোমার অ্যালটমেন্ট নাও হতে পারে। যদি তোমার অ্যালটমেন্ট না হয় এখনো পর্যন্ত, তোমাকে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, যদি সেই রাউন্ডে কলেজ পাও তো পাবে, নয়তো স্পট রাউন্ড বা ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং হয়ে থাকে সেখানে পার্টিসিপেট করতে হবে, তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে। ইয়েস, যারা অ্যালটমেন্ট হয়েছে তাদের অনেকগুলো ক্যাটাগরি হতে পারে, হতে পারে তুমি আগের রাউন্ডে কোনো অ্যালটমেন্ট হয়নি, ওয়েট করছিলে, ঠিক আছে, এই রাউন্ডের জন্য ফার্স্ট টাইমের জন্য একদম ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, মানে এইবার প্রথমবারের জন্য তুমি অ্যালটমেন্ট হয়েছে, আগে কোনোদিনও অ্যালটমেন্ট হয়নি। তোমাকে এই যাদের অ্যালটমেন্ট হয়েছিল, যে প্রসেসটা কমপ্লিট করলো এরা, ভেরিফিকেশন, 1000 টাকা পেমেন্ট করে পরে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়া, আর দেওয়া, অমুক তুসুক, এত কিছু করা, সেগুলোকে তোমাকে করতে হবে। ওই কলেজে গিয়ে পরে সব প্রসেসটাকে কমপ্লিট করে আসতে হবে, মেডিকেল সার্টিফিকেট দেখানো আর করা, সব কিছু করতে হবে। দ্বিতীয় জিনিস, যাদের আরও দুটো জিনিস হতে পারে, যারা ইএস আপগ্রেডেশন করেছিল, সেই ইএস আপগ্রেডেশনে হতে পারে তার 7 নাম্বার কলেজটাই রয়ে গেছে, মানে কোনো আপগ্রেড হয়নি, আবার হতে পারে তার আপগ্রেড হয়ে পরে 3 নাম্বার কলেজটা চলে এসেছে। তাহলে দুটো অপশন, একটা কি আপগ্রেড হয়ে গেছে, একটা কি আপগ্রেড হয়নি। যাদের আপগ্রেড হয়ে গিয়েছে তারা কি করবে, তাদেরকে ওই কলেজে যেতে হবে। আমার সাজেশন অ্যাসে টিচার বলো, অ্যাসে দাদা বলো, যেই কলেজটা পাবে সেকেন্ড রাউন্ডে সেই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নেবে, নয়তো তুমি আর মানে বেশ বিপদে পড়ে যাবে। তুমি যদি ভাবো যে আমি মপাবে বসবো, তাহলে মপাবে বসলে কিন্তু এই কলেজটা তোমার হাত ছাড়া হয়ে যাবে, তোমার হাতে আর এই কলেজ থাকবে না। এবার মপাবে যদি কোনো কলেজ না পাও,
তখন কিন্তু তোমার একটা বছর ল্যাপস হয়ে গেল। তার জন্য সেকেন্ড রাউন্ডে যেই কলেজ পাবে সেই কলেজে অ্যাডমিশন নেবে। দ্বিতীয় কি হতে পারে, হয় তোমার আপগ্রেডেশন হলো না, মানে 7 নাম্বার চয়েসটা ছিল 7 নাম্বারে রয়ে গেছে, তখনও তুমি ওই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নেবে। মপাপে যাওয়ার জন্য রিস্ক নিতে যাও না। মপাপ সবচেয়ে খতরনাক রাউন্ড হচ্ছে মপাপ রাউন্ড। যার কপাল ভালো সে অনেক ভালো পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে একদম রসাতলে ডুবে যাবে, পুরো একদম লটারি খেলার মতো জিনিস আর কি। ওটাতে একদম যাবে না। এইটা হলো সেকেন্ড রাউন্ড। যারা কোনো কিছু পায়নি বা যাদের মনে হয়েছে এই এত কলেজ পাওয়ার পরেও মনে হচ্ছে যে আমি এখনো পর্যন্ত মপআপ রাউন্ডে বসবো, মপআপ রাউন্ডে বসতে গেলে তুমি এই সেকেন্ড রাউন্ড বা ফার্স্ট রাউন্ডে যেই কলেজ পেয়েছিলে সেই কলেজ থেকে তোমাকে অ্যাডমিশন বাতিল করা হবে বা তুমি ওইখানে ভর্তি হবে না, তোমার হাতে আর কোনো কলেজ থাকবে না, তবে তুমি মপআপ রাউন্ডে যেতে পারবে। এবারে মপআপ রাউন্ডে গিয়ে পরে যে তুমি কলেজ পাবে এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, তার মতন রিস্ক নিয়ে পরে যাবে। বা যাদের এখনো পর্যন্ত কোনো অ্যালটমেন্ট হয়নি তারা কিন্তু মপআপ রাউন্ডে যেতে পারবে। মপআপ রাউন্ডে যাওয়ার পর তোমাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে, একটা 200 টাকার মতন ফিস দিতে হয়, ফিস দিয়ে পরে রেজিস্ট্রেশন করতে হবে, আবার নতুনভাবে তোমাকে চয়েস ফিলিং করতে হবে, তারপর রেজাল্ট বেরোবে। এবারে যদি তোমার নতুনভাবে কিছু অ্যালট হয় তাহলে তোমাকে আবার সেই প্রসেস কমপ্লিট করতে হবে, দিয়ে তারপরে তুমি ভর্তি হবে। এইটাই লাস্ট রাউন্ড। যারা প্রথম রাউন্ডে কলেজ পেয়ে যাবে তাদেরকে কি দ্বিতীয় রাউন্ডে যদি আপগ্রেড হয় আবার নতুনভাবে কোনো কিছু টাকা পেমেন্ট করতে হবে বা ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে না। তুমি যদি একটা কলেজ ফার্স্ট রাউন্ডে পেয়েছিলে, সেকেন্ড রাউন্ডে অন্য একটা কলেজ পেয়েছো, তোমাকে আর দ্বিতীয়বার টাকা পেমেন্ট করতে হবে না, ওই কলেজে ওই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে 1000 টাকা বা 5000 টাকাটা, সেই নিয়ে নিঃসন্দেহে তোমাকে ভাবতে হবে না, ওটা চলে যাবে। আচ্ছা, এরপর যদি কেউ ভাবছো যে আমি মানে এই রাউন্ডে কি আবার যে কলেজটা পেয়েছি সেই কলেজে কি ভেরিফিকেশন করাতে হবে নতুন কলেজ, সাথে না করাতে হবে না, তুমি অ্যাডমিশন নিতে যাবে। অ্যাডমিশন প্রসেসের সময় একটা কলেজের ভেরিফিকেশন হয়, এটা হচ্ছে তোমার মানে পিআই ভেরিফিকেশন বলে আর কি, ইনস্টিটিউট ভেরিফিকেশন, সেটা করে ছোটোখাটো একটা ভেরিফিকেশনের জিনিস, সেটা করে পরে তোমাকে অ্যাডমিশন নিয়ে নেবে, ওখানে ঝামেলা ঝঞ্ঝাটের কিছু নেই, ঠিক আছে। আপাতত তোমাদের যেটা কাজ, এইখানে যাও, তোমার কোন কোন কলেজ হচ্ছে সেটাকে দেখো। তবে একটা জিনিস কি, আগের বছরের এএনএম কলেজের সঙ্গে এই বছরের এএনএম কলেজের কোনো মিল পাবে না। আগের বছর তো প্রচুর জালিয়াতি হয়েছিল, ধরা যাচ্ছে এই বছর অতটা করতে পারেনি, কারণ পুলিশ প্রশাসন অনেকটাই আটকিয়েছে। দেখা যাক, তবুও যদি সেরকমভাবে মিলে এখান থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আজকের মতন তাহলে ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও এই জিনিসটা দেখতে পারে, জানতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।